নেপালে আকস্মিক বন্যায় নিহত শতাধিক, এখনো নিখোঁজ 500 বেশি। কাদা মাটিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, দেশ জুড়ে যশনে জুলুস, আলোচনা সহ নানা আয়োজন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির 5 দিনের কর্মসূচি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ হামিদুর রহমান আজাদের। রোববার সংসদ অভিমুখে পদযাত্রা 11 দলীয় ঐক্যের। কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আলোচনা করা হবে সংবিধান সংশোধন সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। বোম্বে সুইটসের মশলা ও বাঘাবাড়ি ঘি সহ নিম্নমানের 10 পণ্য প্রত্যাহারের নির্দেশ। বিএসটিআই এর কেনা থেকে বিরত থাকার পরামর্শ। এবং আসিয়ান কাপকে সাফের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু। এশিয়ান ফুটবলে নজর কাটতে চায় বাংলাদেশ। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98। নিখোঁজ রয়েছেন বিদেশি পর্যটক সহ আরও 5 শতাধিক। এদের মধ্যে শতাধিক ভারতীয় রয়েছেন। দেশটির ভোতেকোশি নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে নেপাল সরকার। দুর্গতদের জন্য 10 টন জরুরি ত্রাণ পাঠাচ্ছে ভারত। প্রতিদিনকার মতোই সবকিছু স্বাভাবিক চলছিল নেপাল চীন সীমান্তে। হঠাৎ এক ভয়াবহ ভূমিধসে ছেয়ে যায় পুরো এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায় জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন শত শত মানুষ। তবে মুহূর্তেই সীমান্ত পারাপার কেন্দ্র সহ পথে থাকা মানুষ ও যানবাহন সবকিছুই তলিয়ে যায়। একই সময় তিব্বত সীমান্তবর্তী নেপালের রসুয়া জেলায় আচমকাই ভয়াবহ বন্যায় ভেসে গেছে বহু গ্রাম। বুধবার স্থানীয় সময় সকালে ভুটেকোশি নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় গ্রাম, যানবাহন ও বিভিন্ন অবকাঠামো। বন্যার পানি পার্শ্ববর্তী নোয়াকোট ও ধাদিং এলাকাতেও পৌঁছেছে। বন্যায় অনেক মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। ভারতীয় সহ বিভিন্ন দেশের পর্যটক, নিরাপত্তা কর্মী এবং স্থানীয় বাসিন্দা মিলিয়ে নিখোঁজ 4 শতাধিক। উদ্ধারে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী, নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ। মোতায়েন রয়েছে সেনাবাহিনীর 14 হেলিকপ্টার। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির উচ্চতার কারণে বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। বন্যায় বড় ধরনের ক্ষতি হয়েছে বিদ্যুৎ অবকাঠামোতেও। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে রসুয়াগাড়ি, চিলিমে, ত্রিশুলি 3A ও ত্রিশুলি 3B সহ 6টি বড় বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে বিঘ্ন হয়েছে। রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভুটেকোশি ও ত্রিশুলি নদীর তীরবর্তী মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভূমিকম্পের ফলে সৃষ্ট তুষার ধসে বিপুল পরিমাণ বরফ গলা পানি নদীতে এসে পড়ে। এতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিন ইয়ামিন। ইয়ামিন, আপনি আমাদেরকে জানাবেন নেপালের আকস্মিক বন্যার বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? পার্বণ যা বলছিলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের রসুয়া জেলা। সেখানকার অনেকগুলো গ্রাম আজ সকালে ভয়াবহ আকস্মিক বন্যায় একেবারে তলিয়ে গেছে। সেসব গ্রামের যে বাসিন্দারা ছিলেন কিংবা সেখানকার নিরাপত্তা রক্ষীরা, তাদের কারো সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা শুধু বাড়ছেই। হতাহত এখন 100 ছুঁই ছুঁই। এছাড়া সেনাবাহিনীরা স্থানীয় পর্যায়ে অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষকে উদ্ধার করতে পেরেছে। তবে অবস্থা খুবই করুণ, কারণ ভয়াবহ আকস্মিক বন্যায় সড়ক যোগাযোগ পথ থেকে শুরু করে স্থানীয় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে কিংবা গ্যাস কেন্দ্রগুলো রয়েছে কিংবা যেই সব জায়গাগুলোতে জনসমাগম হয় কিংবা ত্রাণ পৌঁছানো সম্ভব, এই সব জায়গার সড়ক পথ, ব্রিজ কিংবা যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো যেসব জায়গায় মানুষজন আটকা পড়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানের অনেক দুর্গম স্থানে সেনাবাহিনী যেতে পারছে না। তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 20টিরও বেশি হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত আছে। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন
উদ্ধার কাজের এবং উদ্ধার তৎপরতায় সর্বোচ্চ সহায়তা করবেন তিনি। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী যারা এখনো আহত এবং যাদেরকে উদ্ধার করা হয়নি এবং ক্ষতিগ্রস্ত আছেন তাদের জন্য ভারত সরকার ইতোমধ্যেই 10 টন জরুরি ত্রাণ পাঠাচ্ছে এবং আরও প্রতিবেশী বিভিন্ন দেশ ত্রাণ পাঠানোর কথা জানিয়েছে। এছাড়া আমরা জানি যে ভারত থেকে এবং বিভিন্ন দেশ থেকে শতাধিক 400 পর্যটক বিভিন্ন জায়গায় আটকে আছে। তো তাদের মধ্যে অনেকেই ছিলেন কৈলাস পর্বতের তীর্থযাত্রী। ভারত ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন দেশের নাগরিকরাও এখানে আটকে আছেন, তাদের সাথে এখনো যোগাযোগ করা যায়নি। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি জানিয়েছেন যে লেহন্দ নদী, যেটা গিয়ে কোশে নদী লেহন নদীর উপনদী, এই নদীতে তুষার ধস এবং বরফ ধসের ফলে এই নদীর পানি পথ আটকে যায়, যার ফলে ভয়াবহ পানির চাপ পড়ে কোশে নদীতে, যার ফলাফল আজকের এই আকস্মিক বন্যা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইয়ামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেপালের আকস্মিক বন্যার বিষয়ে সর্বশেষ জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। নেপালের তিব্বত সীমান্তে আকস্মিক ভয়াবহ বন্যার পেছনে কারণ নিয়ে সামনে আসছে নতুন তথ্য। প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে বরফ ধসে কোশি নদীতে তৈরি হয় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড। তবে ভূমিকম্প কিংবা হিমবাহ জমার হ্রদ থেকে আকস্মিক বন্যার সম্ভাবনাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় কয়েক মিনিটের মধ্যেই পাহাড়ি নদীর খরস্রোতে ভেসে গেল গ্রাম, সড়ক, অবকাঠামো। হতাহত, নিখোঁজ অসংখ্য মানুষ। কিন্তু কিভাবে এত দ্রুত তৈরি হলো এই ফ্ল্যাশ ফ্লাড? প্রাথমিক মূল্যায়নে এর সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জলবায়ু গবেষক রিজান ভক্ত কায়স্থ। তার মতে নেপালের দিক থেকে একটি বরফ ধস লেহন্দ নদীর প্রবাহ আটকে দেয়, ফলে নদীর স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে উপরের দিকে পানি জমতে থাকে। এক পর্যায়ে সেই জমে থাকা পানি বাধা ভেঙে প্রবল বেগে নিচের দিকে নেমে আসে। পানির ঢল গিয়ে আছড়ে পড়ে ভূতেকোশি নদীতে, তৈরি হয় আকস্মিক বন্যা। তবে ঘটনার সময় আরেকটি বিষয়ে নজর এসেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী বন্যার আগে স্থানীয় সময় সকালে তিব্বতে 4.4 মাত্রার একটি ভূমিকম্প হয়। নেপালের পররাষ্ট্রমন্ত্রীও জানান ভূমিকম্পের পর তুষার ধস শুরু হয় এবং এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। আরও একটি সম্ভাবনা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞ কায়স্থ জানিয়েছেন ওই এলাকায় বেশ কয়েকটি বড় হিমবাহের হ্রদ রয়েছে। এগুলোর বরফ হঠাৎ ফেটে গিয়ে আকস্মিক বন্যা হতে পারে। গেল বছরেও একই কারণে আকস্মিক বন্যা হয়েছিল দেশটিতে। বিন ইয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। যথাযথ মর্যাদা, শ্রদ্ধা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজধানীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশনের জুলুস বা শোভাযাত্রা বের করে বিভিন্ন সংগঠন। কমলাপুর থেকে যশনের জুলুস বের করে আঞ্জুমানে আশেকানে মোস্তফা। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সমাবেশ করে আঞ্জুমানের রহমানিয়া, মইনিয়া, মাইজ ভান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ। আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম ও ওফাত দিবস। রাজধানী সহ সারা দেশে যেন উৎসবের আমেজ। দুরুদ পাঠ, দোয়া, খতমে কোরআন আর বিশেষ মোনাজাতের পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানরা সকাল থেকেই সামিল হয়েছেন জশ্নে জুলুস ও মিলাদ মাহফিলে। বাংলাদেশ আঞ্জুমানে আশেকানা মুস্তফার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাজধানীর কমলাপুর থেকে শুরু হয় এই জশ্নে জুলুস বা আনন্দ মিছিল। যে নবী দুনিয়ায় না আসলে আসমান, চন্দ্র, সূর্য, লৌহ কলম, দিন রাত, আলো বাতাস, ঈদুল ফিতর, ঈদুল আজহা আসতো না। আজকে সেই নবী যে আগমন, সেই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিছিলটি মতিঝিল, ফকিরাপুল, বাইতুল মোকাররম, পল্টন, কাকরাইল মোড়, শান্তিনগর, রাজারবাগ হয়ে শাহজাহানপুরে গিয়ে শেষ হয়। নানা আনন্দ উচ্ছ্বাসে দিনটিকে উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রিয় রসুলের মান সম্মানের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, রাষ্ট্রীয় সচিবালয় থেকে শুরু করে সর্বত্র এই সমস্ত লোকদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি থাকবে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা এবং সমস্ত গরিব দুঃখীদের মধ্যে আনন্দ বন্টন করার জন্য। সোহরাওয়ার্দী উদ্যানে দিবসটি উদযাপন করছেন আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজ ভান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ। সকালে নগরীতে জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সমাবেশ করে।
হিংসা, সহিংসতা, সাম্প্রদায়িক বিদ্বেষ, অসহিষ্ণুতা দূর করে নবীজির আদর্শে জীবন গড়ার আহ্বান জানান আলেমরা। هنيئا لكم أنكم من السباقين। আমি স্পষ্ট করে বলছি, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সব জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদুন নবীর মাহফিল করে, এটাই প্রমাণ করে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এটা সওয়াবের কাজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বতের কাজ। ما سبقتم الناس في الاحتفالات। এই ঈদে মিলাদুন নবী যদি না আসতো তো এই আমরা দিন ইসলাম আর খুশি কলম কোনো কিছু হইতো। মহানবীর পবিত্র জীবনীর আলোকে জীবন গড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজবান্ডারি। সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মত মুহাম্মদে ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। অন্যের ধর্মকে সম্মান করলে নিজের ধর্মকে বড় করা হবে, আলোকিত করা হবে। এটা হচ্ছে হুজুরপুর মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনে দেশ জুড়ে ছিল নানা আয়োজন। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার এলাকা থেকে বের করা হয় যশনে জুলুস। রাজশাহীতে যশনে জুলুসে অংশ নেয় হাজারো মানুষ। এছাড়া ময়মনসিংহ, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় শোভাযাত্রার পাশাপাশি আলোচনা সভা আয়োজন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজশাহীতে সকালে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশনে জুলুস। মিছিলটি চলার সময় রাজপথে ধ্বনিত হতে থাকে কুরআন তিলাওয়াত ও হামদনাত। মুসলিম উম্মাহকে, তার ঈমানকে সঠিক পরীক্ষা করার একটা হচ্ছে নবী প্রেম। সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবাই নবীর আশিক হন, প্রেমিক হন, নবীকে ভালোবাসুন। সিলেটে বাংলাদেশ গাউসিয়া কমিটির উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার এলাকা থেকে বের করা হয় বিশাল যশনে জুলুস। ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শত শত ভক্ত অনুরাগী অংশ নেন। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে বের হয় শোভাযাত্রা। পরে হলরুমে মহানবীর জন্ম ও ওফাত নিয়ে হয় আলোচনা সভা। নোয়াখালীতে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়েছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীয় বৃত্তান্ত আলোচনা করব, তার সিরাতকে, তার সুন্নাতকে আমরা অনুসরণ করব। যেভাবে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন করেছেন, সেইভাবে আমরা ইনশাআল্লাহ করব। ঝালকাঠিতে বিভিন্ন স্থানে র্যালি, ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল হয়। এছাড়া খাগড়াছড়ি, ফেনী, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় হয় নানা আয়োজন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করলে দেশে অশান্তি, বিশৃঙ্খলা থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। আর রাজনৈতিক ক্ষমতা বিবেচনা না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার সকালে নয়াপল্টনে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশবাসী সহ মুসলিম উম্মার অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনায় সকাল থেকে কার্যালয়টিতে দলে দলে আসতে থাকে নেতাকর্মীরা। পবিত্র এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও কর্মের বিভিন্ন দিক আলোচনা করা হয়। আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতি আদর্শ অনুসরণ করলে মানব জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হওয়া দরকার জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতা বিবেচনা না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা, আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। সাম্যের পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করলে দেশে কোনো অশান্তি, বিশৃঙ্খলা থাকবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে গত 6 মাসে অপরাধ সংগঠিত হওয়ার সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি আমরা শান্তির পথে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ৫ দিনের কর্মসূচির প্রথম দিন ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা এবং পরের দুদিনে আলাদা কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এ সময় শিগগিরই দলের জাতীয় কাউন্সিল করা হবে বলেও জানান রিজভী আহমেদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের প্রদর্শিত পথ, তাদের দেখানো পথেই অগ্রসর হচ্ছেন। তাদেরই জ্যেষ্ঠ পুত্র আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নির্বাচনের আগের তার যে অঙ্গীকার, তার প্রদত্ত ওয়াদা তিনি এখন বাস্তবায়ন করছেন নানাভাবে, তা এই সরকারের নানা কর্মসূচির মধ্যে। আশা করি আগামী ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বুধবার বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। বলেন, চরম গ্যাস বিদ্যুৎ সংকট, শিল্প কারখানা বন্ধ হয়, দেশে বেকারত্ব তৈরি হয়েছে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিশ্রুতি লঙ্ঘন এবং নিজেদের ব্যর্থতার দায় এড়াতে চায়। গুম দিবসে রোববার সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এসব মিলে আসলে দেশের সরকার যে আছে, দেশের জনগণের যে দায়িত্ব, যে একটা দায়িত্বশীল সরকার আছে, এটা দৃশ্যমান নয়। সরকার যে কমিটমেন্ট করেছিল যে তারা আরো শক্তিশালী আইন বা আরো ভালো আইন আনবে, দেখা গেল তারা অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ করে যাওয়া অধ্যাদেশ তার থেকেও খারাপ আইন তারা আনছে। আগামীকাল বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনে সংবিধান সংশোধন সংসদীয় কমিটির সভাপতি পদে বিরোধী দলকে রাখা না রাখা, জুলাই সনদ বাস্তবায়ন সহ দ্রব্যমূল্য ও জ্বালানির সংকট ইস্যু নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। এছাড়া গুম, মানবাধিকার এবং মা বাবার ভরণ পোষণ সহ ৬টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংবিধান সংশোধনে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনকে সামনে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বসবে জাতীয় সংসদের এই অধিবেশন। এবারের সভায় প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গুরুত্ব পাচ্ছে। আইন ও বিচার বিভাগ কয়েকটি আইনের সংশোধন আনার প্রস্তাব রাখবে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ স্থায়ী কমিটিতে উত্থাপন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের জন্য অনুমতি চাইবে। বিএনপি সরকারের ৬ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট নিয়ে সন্তুষ্ট নয় বিরোধী দল। এ বিষয়ে সংসদের তৃতীয় অধিবেশনে সরব হবে জামাত এনসিপি জোট। সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকটের বিষয় সংসদে তুলে ধরে সমাধান চাইবেন বিরোধী দলীয় এমপিরা। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বেকারত্ব, দ্রব্যমূল্য, হাই পিক দ্রব্যমূল্য, ভেরি হাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের দারুণভাবে অবনতি হয়েছে। এমন কোনো দিন যায় না যেখানে হত্যাকাণ্ড, খুন এগুলা না হয়। মোরাবার আমরা দেখছি যে আপনার আবার গুম হওয়া শুরু করছে। এ প্রসঙ্গে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সরকারের কাছে জবাবদিহি চাওয়াটা বিরোধী দলের অন্যতম কাজ। যেহেতু ইস্যু নিয়ে তারা সংসদে সরকারের জবাবদিহি চাইবে, তা দেয়া হবে। যত কৈফিয়ত চাবে তার জবাব সরকারকে দিতে হবে। ইট ইজ সরকার। গভর্নমেন্টের 3টা অর্গান থাকে, একটা হলো পার্লামেন্ট, একটা হলো এক্সিকিউটিভ, একটা হলো জুডিশিয়ারি। ইট ইজ এ পার্লামেন্ট। পার্লামেন্ট ইজ এ অ্যাবভ অল, এন্ড ইট ইজ অলসো সুপ্রিম।
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নেবে বলে আশাবাদী চিফ হুইপ। যিনি বিরোধী দল থাকবেন তাদের আমরা রেশিও হারে সব মিলিয়ে টোটাল 10টা কমিটি সভাপতি করা হবে। এটা আমরা তো আমরা তো জুলাই সনদ কিছুই বাস্তবায়ন করি না, কিছুই করতে পারি না। এটার সংশোধনটা পাশ হইলে ওটা থাকবে, অবশ্যই থাকবে। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালীন সংসদ এলাকায় সভা সমাবেশ নিষেধাজ্ঞার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হয় বোম্বে সুইটসের মশলা, বাখাবাড়ি, ঘি সহ 10টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। পাশাপাশি এসব পণ্যের জন্য দেয়া বিএসটিআই এর লাইসেন্স কেন বাতিল করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে বিএসটিআই। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয় রান্নায় ব্যবহৃত প্যাকেটজাত মশলা। এসব প্রস্তুত করে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান, আর এসব পণ্যের গুণগত মান পরীক্ষা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। সম্প্রতি বিএসটিআই বাজারে থাকা বিভিন্ন মশলা ও রান্নায় ব্যবহৃত উপকরণ পরীক্ষা নিরীক্ষা করে। এসব পরীক্ষায় বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের উৎপাদিত হাঁসের মশলা, তেহেরি মশলা, কালাভুনা মশলা, গরুর মাংসের মশলা ও মাছের মশলা মান উত্তীর্ণ হতে পারেনি। এছাড়া 5টি কোম্পানির ঘি নিম্নমানের বলে বিএসটিআই এর পরীক্ষায় প্রমাণিত হয়েছে বলে জানা গেছে। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হয় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় বিএসটিআই। পাশাপাশি এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে ভোক্তাদেরও পরামর্শ দেয় সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু মানহীন পণ্য বাজার থেকে সরিয়ে ফেললেই হবে না, যারা উৎপাদন করে আসছে তাদেরও আনতে হবে আইনের আওতায়। আমরা মনে করি শুধু বাতিল করা উচিত না, এটা বাতিল করতে হবে, বাতিল করে এবং এটার প্রকাশনা থাকতে হবে এবং পত্রপত্রিকা দিয়ে তবে এদের লাইসেন্স বাতিল করা হয়েছে, কি কারণে বাতিল করেছে সেই কারণগুলো সেখানে উল্লেখ করার দরকার আছে এবং এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ভেজাল বা নিম্নমানের পণ্য খেয়ে প্রতিনিয়তই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ বলেও জানান তিনি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। রাজধানীর গ্যাস সংকট নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তেমন ইসলাম রায়হান। রায়হান, আপনি আমাদেরকে জানাবেন সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির চাপ আছে কিনা? জি পাবন, যেমনটা বলছেন আসলে এখন গভীর রাত, প্রায় 11:30 বাজে, এখনও কিন্তু রাজধানীর যে গ্যাস সংকটের চিত্র সেটি যদি দেখাই, ফিলিং স্টেশনের সামনে কিন্তু এখনও শত শত গাড়ি। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গোপীবাগ বিশ্ব রোড এলাকায়। এই যে সিএনজি ফিলিং স্টেশনটি এর কাছে যে দেখতে পাচ্ছি যে শত শত গাড়ির কিন্তু দীর্ঘ সারি, সেটি লক্ষ্য করা গেছে। আমরা গাড়ির যে চালক তাদের সাথে কিন্তু কথা বলছি, তারা যেটা বলছেন আসলে দীর্ঘদিনের এই গ্যাস সংকট সেটি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না। গ্যাস সরবরাহ বাড়লেও কিন্তু পর্যাপ্ত গ্যাসের যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে করতে পারছে না, যার কারণে গাড়ির যে চাপ সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। তাছাড়াও তারা বারবার বলছেন প্রতিদিন যে 6টা থেকে 9টা পর্যন্ত গাড়ির যে গ্যাস পাম্পগুলো গ্যাস সরবরাহ বন্ধ রাখে, যেই কারণে চাপটা আরও বাড়তি মনে হয় বলে তারা কিন্তু জানিয়েছেন। এবং কি চালকরা যেটা বারবার বলছেন যে এই গ্যাস সরবরাহ যেহেতু আগের থেকে যদি না বাড়ে তাহলে কিন্তু এই ভোগান্তিতে দীর্ঘদিন পরে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু তারা প্রশ্ন রেখেছেন। তাছাড়াও যদি বলি সিএনজির বিষয়টি, সিএনজি কিন্তু তারা যে ভাড়ায় চালিত যে সিএনজি চালক রয়েছে তারা কিন্তু গ্যাস সরবরাহ সঠিকভাবে না থাকায় তাদের কিন্তু প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এই গ্যাস নিতে ব্যয় করতে হচ্ছে, যার কারণে ভোগান্তি কিন্তু চরমে পৌঁছতে হচ্ছে। তারা কিন্তু বারবার বলছেন যে গ্যাস পর্যাপ্ত গ্যাস না থাকায় তাদের এই ভোগান্তির কোনো শেষ নেই এবং কি এই যে ভাড়ায় চালিত সিএনজিগুলো তাদের মহাজনকে করে টাকা কিন্তু তারা দিতে পারে না। তো গ্যাস সংকট এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি নিরসনে আসে নাই। এই গভীর রাতেও কিন্তু রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তো এই ছিল পাবন আমার কাছে সর্বশেষ।
রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সারের বাজারে গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বীর শাহে আলম। বুধবার আকস্মিক বগুড়ায় বিসিআইসি ও বিএডিসির সার গোডাউন পরিদর্শন শেষে তিনি বলেন, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান ডিলারদের কার্যক্রম বহাল থাকবে। তবে সার উত্তোলন না করে মজুত রাখা বা গোডাউনে তালা ঝুলিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকার নির্ধারিত মূল্যের সার বিক্রি নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, প্রত্যেক জেলায় সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমরা অক্টোবর নভেম্বরে সার পৌঁছে দেবো ইনশাল্লাহ। ফলে সারের কোনো ঘাটতি থাকবে না এবং সারা বাংলাদেশে সারের যে চাহিদা তার 1.5 ডবল আমাদের মজুদ আছে, ইউরিয়া এবং নন ইউরিয়া। রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে রংপুর জেলা ও মহানগর সুশাসনের জন্য নাগরিক সুজন। বুধবার রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে বক্তব্য দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 4 জন মানুষকে হত্যার ঘটনায় প্রকৃত খুনিদের শনাক্ত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রত্যেকটি হত্যার পিছনে কোনো না কোনো ক্লু থাকে, এই ক্লু বের করার দায়িত্বই হচ্ছে হলো আইন শৃঙ্খলা বাহিনীর। এই ঘটনায় 2 জন ছাড়া আরো কেউ জড়িত আছে কিনা, তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা, তারা এই ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে কিনা, মাদকের সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা, এগুলো পুলিশকে বের করতে হবে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসার পথে এক নারী মারা গেছেন। নিহত নারী চট্টগ্রামের বাসিন্দা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর সানোয়ারা বেগম নামের ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি ডাইভার্ট হয়ে মাসকাটে অবতরণ করে। অতঃপর বিমানবন্দর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজধানীর মিরপুর 60 ফিটে উদ্বোধন করা হয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুপার শপ মেট্রো মার্টের নতুন আউটলেট। মঙ্গলবার আউটলেটটির উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদিন। তিনি জানান, সাধারণ একটি দোকান থেকে মেট্রো মার্ট হয়ে উঠবে এমন একটি জায়গা যাকে পুরো এলাকাবাসী নিজেদের কমিউনিটির অংশ মনে করবে। অনুষ্ঠানে বলা হয়, ভেজাল ও মানহীন বিদেশি পণ্য এড়িয়ে সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্যের প্রচার ও প্রসারী প্রতিষ্ঠানটির লক্ষ্য। দেখছেন সংবাদ রাত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরপেক্ষ স্বাস্থ্য পরীক্ষা ও মুক্তির দাবি জানিয়েছেন তার 2 ছেলে। এ বিষয়ে পাকিস্তান সরকারকে চাপ দিতে আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানান তারা। দীর্ঘদিনের কারাবাসে ইমরান খান বাঁচবেন না বলে আশঙ্কা তার ছেলেদের। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খান। দীর্ঘদিন ধরে কারাগারে নির্যাতন এবং অপর্যাপ্ত চিকিৎসার অভিযোগ করে আসছেন তার পরিবারের সদস্যরা। এবার কারাবন্দী পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর প্রধান ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটিতে। সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আদিয়ালা জেল থেকে সাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার পরিবর্তে গেল শুক্রবার রাতে তাকে সরকারি পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে সংক্ষিপ্ত পরীক্ষা শেষে আবার জেলে ফিরিয়ে নেওয়া এবং ব্যক্তিগত চিকিৎসকের কাছে যেতে না দেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে পিটিআই। এই পিটিশনে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানানো হয়। এদিকে গেল মঙ্গলবার ইমরান খানের ছেলেরা অনলাইন সংবাদ সম্মেলনে বাবার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জাতিসংঘ, মার্কিন কংগ্রেস এবং ব্রিটিশ হাউস অফ লর্ডসের কাছে উদ্বেগ তুলে ধরে নিরপেক্ষ চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানোর দাবি জানান। আমি নিশ্চিত সরকার একটি বিবৃতি দিয়ে বলবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। যদি তাই হয় তাদের এর প্রমাণ দেখাতে চ্যালেঞ্জ জানাচ্ছি। স্বাধীন হাসপাতালে নিরপেক্ষ পরীক্ষার সুযোগ দেয়াটাই একমাত্র ন্যায্য সমাধান। বাবা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আর কতদিন চুপ থাকবো? দীর্ঘদিনের কারাবাসে ইমরান খান হয়তো বাঁচবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন ইমরানের ছেলে। অভিযোগ করেন চিকিৎসায় অবহেলারও। পাকিস্তানি কর্তৃপক্ষের করা পাহারায় ইমরানকে ডাক্তারি পরীক্ষার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই এই অভিযোগগুলো সামনে আসে। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভারী বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের কারণে এশিয়ার দুই দেশ ভারত ও চীনে দেখা গেছে ভয়াবহ বন্যা। ভারতের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণে তুলে গেছে কয়েকটি জেলা। এদিকে ঘূর্ণিঝড়ের আঘাতে প্লাবিত হয়েছে চীনের ফুজিয়ান ও গুয়াংশি প্রদেশের বিস্তীর্ণ এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। টানা ভারী বৃষ্টিতে ভারতের উত্তরাঞ্চলে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ভেসে গেছে বেশ কয়েকটি এলাকা। উত্তরপ্রদেশের বারাণসীতে স্যার সুন্দরলাল হাসপাতালের ভেতরে পানি ঢুকে পড়ায় হাঁটু পানিতে রোগীদের স্ট্রেচারে করে নিরাপদ স্থানে নিতে দেখা যায়। দেশটির তথ্যপ্রযুক্তি নগরী গুরুগ্রামে বন্যা পরিস্থিতির কারণে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। পানির নিচে তলিয়ে গেছে প্রধান সড়ক এবং আন্ডারপাস। স্কুল বন্ধের পাশাপাশি বহু প্রতিষ্ঠানে কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে আমরা অনেক সমস্যায় পড়ছি। অল্প সময় বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। স্কুলের সামনের রাস্তাও ভালো নয়, সেখানে গাড়ি আটকে যায়। গুরুগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রশ্নের মুখে বিজেপির হরিয়ানার এমপি ধরমবীর সিং। পুরনোনগর পরিকল্পনা, দখল হয়ে যাওয়া ড্রেন এবং অতিবৃষ্টিকেই পরিস্থিতির জন্য দায়ী করেছেন তিনি। এদিকে টাইফুন নারার প্রভাবে দক্ষিণ চীনের গুয়াংশিতে দেখা দিয়েছে বন্যা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে ভাসমান সেতু। এই সেতু দিয়ে আটকে পড়া মানুষকে সরিয়ে নেয়ার পাশাপাশি পৌঁছে দেয়া হচ্ছে খাবার এবং প্রয়োজনীয় ঔষধ। ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত এশিয়ার দুই দেশ। পানি পুরোপুরি না নামা পর্যন্ত দুর্গত অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাহমুদা মুফতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।